এই সবে মাত্র ঠাকুর ঘরের কাজ সেরে আমার ঘরটাতে চলে এসেছি। আর এই যে কাঁথা বিছানা সমস্ত গুছিয়ে নিচ্ছি। এই যে সিঙ্গেল কাঁথা দুটো, এই দুটো কিন্তু আমার শাশুড়ি মায়ের দেওয়া। আমার শাশুড়ি মায়ের ঘরে প্রচুর কাঁথা রয়েছে জানো তো। একটা সময় ওই যে আমাদের বড় নাট মন্দিরটা দেখছো, সেইখানে কিন্তু কীর্তন হতো। আমার ঠাকুমা শাশুড়ির অনেক শিষ্য শাবক ছিলেন, তারা আসতেন, গ্রাম থেকে আসতেন, অনেক দূর থেকে আসতেন, তারা অনেক সময় রাত্রে থেকেও যেতেন। তো সেই কারণে না আমার শ্বশুরবাড়িতে অনেক কাঁথা বালিশ এই সমস্ত তৈরি করা আছে। শীতের দিনটাতেও থাকতেন, তো নিচে পেতে দেওয়ার জন্য, গায়ে দেওয়ার জন্য সমস্ত কিছু কিন্তু একেবারে রেডি থাকতো। তো সেই সব জিনিসপত্রগুলোই এখন রয়েছে। কাঁথাপত্র কিন্তু এখন একেবারেই দেখা যায় না, প্রতিটি বাড়িতেই ব্ল্যাঙ্কেট। কারোর বাড়িতে এখন কাঁথা থাকা মানে সেটা কিন্তু একটা মানে অ্যান্টিক জিনিস যাকে বলে। কাঁথা এখন নতুন করে কেউ সেলাইও করে না, বানায়ও না। সব বাড়িতেই এখন ছোট বড় মাঝারি নানান মাপের নানান রকম ব্ল্যাঙ্কেট। আমার ঘরেও আছে ব্ল্যাঙ্কেট, তবে তার সাথে কাঁথাও আছে, সেগুলো কিন্তু ব্যবহারও করি। আজকে আমার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 6:30টায় ঘুম ভেঙেছে। সেই কারণে ঠাকুর ঘরের কাজ সেরে আস্তে আস্তে কিন্তু অনেকটাই বেলা হয়েছে। এখনো আমার চা খাওয়া হয়নি, তবে মায়ের চাটা আগে দিয়ে গেলাম, এইবার আমিও করে খেয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলায় চা দেওয়ার পরেই প্রথম কাজটা হয় সব ঘরের জলের বোতলগুলো ভরা। আমার ঘরের জলের বোতলগুলো আগেই ভরে নিয়েছি, আর এই তো এখন মায়ের বাবার জলের বোতলগুলো সমস্ত ভরে দিয়ে নিলাম। গতকাল সকালবেলায় ফিল্টারে জল দিয়েছিলাম, আর এই তো এখন দিয়ে নিচ্ছি। বাবা মাই শুধুমাত্র এই ফিল্টারের জল খায়, সেই কারণে খুব বেশি দেওয়া লাগে না। 1 বালতি জলে সারাটা দিন মোটামুটি হয়ে যায়। আর এই তো এখন বালতিটা রেখে দিলাম, 9:30টার জল আসলে ভরে আবার রেখে দেবো। বাবার চাটাও বাবার ঘরে দিয়ে এসেছি, আর এই তো এখন আমিও চা নিয়ে বসে গেলাম। বিস্কুট বাড়ন্ত হয়েছে, যে কটা ভাঙাচোরা ছিল সব কটাই নিয়ে নিলাম। কোটোটা খালি করে নিলাম, আর তারপর নতুন বিস্কুট আসলে আবার কোটোর মধ্যে নিয়ে নেব। দাদা একটু খুব মানে ভয় পায়, বুঝেছো? ভয় পেলে হবে না, এখন একটু একটু করে বাড়াতে হবে। হবে না আমি দেখ আড়ষ্ট হ্যাঁ আমি শুয়ে তুলে দিয়ে আসলাম, সময় কাটবে, ভালো লাগে না। হ্যাঁ নাহলে দেখে না করো, পুজো পুজো করে তারপর সব সময় টিভি চালায় একা একা। হ্যাঁ আমি রাত মন্দিরটা বলে বিকেলবেলা মা তো মায়ের ঘরে একাই শুয়ে থাকে, আর বাবা সারাটা বিকেল নাট মন্দিরে একাই বসে থাকে, টিভি একেবারেই দেখে না। আগে কেমন দুজন মিলে একই সাথে টিভি দেখতো, তো এখন মায়ের মতন মা থাকে, বাবার মতন বাবা থাকে। তো সেই কারণে না গতকাল করেছি কি, আমি মাকে টিভির ঘরটাতে নিয়ে গেছিলাম, আর তারপর মা ওখানে বসে প্রায় সন্ধে 7টা 7:30 মতন বাবার সাথে বসে টিভি দেখেছে। বেশ ভালোই লাগলো, মাও টিভি দেখছিল বলে বাবাও বসে টিভি দেখলো। দুজনে ওইরকমভাবে আলাদা আলাদা থাকে, দেখতেও খুব একটা ভালো লাগে না সত্যি। বাবারও মনটা কিন্তু খারাপ লাগে, তাই না? মানুষটা একা একাই তো থাকে। আগে কিন্তু বাবা বেশ খুশি হয়েছে, তো সেই ব্যাপারটা না আমি আর ক্যামেরাবন্দি করিনি জানো তো। তবে এখন মনে হচ্ছে সেই বিষয়টা একটু ক্যামেরাবন্দি করলে তোমাদেরও দেখতে ভালো লাগতো। যাই হোক, চলো এবার সকালের জলখাবারের জোগাড় জান্তিটা শুরু করে দিয়েছি। এই যে বেগুনগুলোকে একদম চাকচাক করে কুটে তার মধ্যে নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিচ্ছি। আজকে গরম গরম বেগুন ভাজা, আর তার সাথে গরম রুটি। বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম,
যখন রুটি সবাই খাবে তখনই একেবারে গরম গরম ভেজে নেব। আজকে দুপুরবেলায় কি রান্নাবান্না করব তার যোগাযন্ত্র করতে বসেছি। আজকে না তোমাদের দাদাভাইকে বলেছি ভাজা কলাইয়ের ডাল নিয়ে আসতে। ভাজা কলাইয়ের ডাল এই সময়টাতে শিম আর মূলো দিয়ে খেতে এত ভালো লাগে যে কি বলবো। কোনো রকম মশলাপাতি দেওয়ার প্রয়োজনই পড়ে না, শুধুমাত্র শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে রান্নাটা করলে বেশ লাগে খেতে। আর এই শিম আর মূলোর যে একটা গন্ধ ওই ভাজা কলাইয়ের ডালের গন্ধর সাথে মিশে অসাধারণ একটা গন্ধ বেরোয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। নুন চিনি সমস্ত বেশ গলে গেছে, বেগুনগুলো কিন্তু দারুণভাবে মাখানো হয়েছে। আর এই দেখো আটা নিয়ে নিয়েছি, এবার আটা মেখে নেব। এই যে এইদিকে বাবা ছেলে দুজনকে খেতে দিয়ে নিয়েছি, আর ওইদিকে মা বাবা দুজনেই খাচ্ছে। মা আজকে আর ঘরে খেতে চাইলো না, বললো এখানেই যখন বসে আছি এখানেই দিয়ে নে। আর ওই বোনটা ঘরে খাচ্ছে। আর এদিকে গতকালের 2টো বাসি রুটি ছিল। আমি বাসি রুটি এমনি খেতে পারি না, একটু জলের ছিটে দিয়ে নিয়ে তারপর তেলে বেশ এরকম কড়কড়ে করে পাঁপড় ভাজার মতন করে ভেজে নিই, আর তারপর সেটা খেতে কিন্তু আমার বেশ দুর্দান্ত লাগে। তো এই যে এখানে ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজা যেহেতু খুব একটা খেতে পারি না, সেই কারণে নিজের জন্য ওই 1 পিস বেগুন ভাজাই রেখেছি। বেগুন খেলে কেমন একটা অ্যালার্জি হয়, এর আগের দিনের ব্লগেই বলেছিলাম। তো খেতে তো ভীষণই ইচ্ছে করে, কিন্তু ওই যে কষ্ট হয়, গা গোলায় একটা কেমন যেন একটা লাগে, সেই কারণে বেশি একটা খেতে পারি না। সকালের সববারই জলখাবার খাওয়া হয়ে গেছে। আর মায়ের বাসনগুলো তো ওই বোনটাই মেজে দেয়, মানে মায়ের সমস্ত কিছু, মায়ের জামা কাপড় কাচা, বিছানার চাদর, মা যেগুলোতে খাওয়া দাওয়া করে সমস্ত কিছুর দায়িত্বই ওই বোনটার উপরেই রয়েছে। ওগুলো আমাকে কিছুই করতে হয় না। তবে হ্যাঁ, একজন মানুষের কাজ না করতে হলেও তাতে কি, এতগুলো মানুষ আমাদের বাড়িতে, তাই না? তো সেইগুলো তো করতেই হয়। তো এই যে কত বাসন নেমেছে দেখো। আর আজকে না চায়ের বাসন যে মাজবো সেই সময়টাও পাইনি। ওই যে বললাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। দেরি করে ঘুম থেকে উঠলেই না, মানে যদি ধরো আধ ঘন্টা দেরি হলো, প্রত্যেকটা কাজ সারা দিনের দেরি হতেই থাকে, পর দেরি হতে থাকে। এই জন্য না দেরি করে ওঠার অভ্যেসটা আমার কিন্তু একেবারেই নেই। চেষ্টা করি সকাল সকাল ওঠার, কিন্তু ক্লান্তি বলেও তো একটা জিনিস আছে। ঠিক তখনই যেদিন একটু বেশি ক্লান্ত থাকি সেই দিনই ঠিক এইভাবে আমার দেরি হয়ে যাচ্ছে। যাকে দেরি হলে আর কিছু করার নেই। তো এখন চায়ের বাসন দিয়ে, সকালের জলখাবারের বাসন দিয়ে সমস্ত কিছু একেবারেই মেজে নিচ্ছি। এরপর রান্নাটা বসাবো। আজকে অবশ্য রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই, যেহেতু আজকে শনিবার, তাই আজকে রান্নাবান্না ওই নিরামিষই হবে। এদিকে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। তবে ডালটার মধ্যে না প্রথমেই মূলোটা দিয়ে দিচ্ছি। মূলোটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তবে শিমটা প্রথমে দেব না। 2-3টে সিটি দিয়ে নিয়ে ডালটা বেশ সেদ্ধ হয়ে গেলে তারপর শিম দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর যেহেতু আজকে কলাইয়ের ডাল হচ্ছে, আলু পোস্তটাই করা দরকার ছিল, কিন্তু আজকে পোস্ত বাড়ন্ত, তাই আজকে একেবারেই কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আলু সেদ্ধ মেখে নেব। হাত ও পায়ে মাখার জন্য আমি যে ক্রিমটা বানিয়েছিলাম সেটা দেখো একেবারেই শেষ হয়ে গেছে। তোমরা বলেছিলে যে এটা কতটা কার্যকারী হয় সেটা তোমাদেরকে জানাতে। তো সত্যি এতটাই ভালো হয়েছে যে তোমাদেরকে কি বলবো। তোমরা যদি একবার নিজেরা বাড়িতে বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। আর যেহেতু শেষ হয়ে গেছে, আবার ঝটপট করে দেখো সমস্ত সামগ্রী একেবারে রেডি করে নিয়েছি, আবারও 1 কোটো বানিয়ে রাখতে হবে। তো এই দেখো এখানে মোম টুকরো করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে কিন্তু একটু কর্পূর নিয়েছি, আর সাথে পরিমাণ মতন গ্লিসারিন। সব কিছু দিয়ে আগুনে এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই ঠান্ডা করে একটা কন্টেনারে ঢেলে নেব, ব্যাস একদম হাতে পায়ের জন্য ক্রিম রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু সত্যি যদি মনে করো বাড়িতে একটা ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু সত্যি ভীষণ কাজ দিচ্ছে। আমার হাত পায়ের ফাটাগুলো অনেকটাই কিন্তু কমে গেছে। যেহেতু সেগুলো দেখানো যায় না সেই কারণে কিন্তু আর তোমাদেরকে আমি দেখালাম না। তবে পুরোপুরি রিকভারি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো কতটা আমি রেজাল্ট পেয়েছি।
ক্রিমটা বানানো হয়ে গেছে, একটু ঠান্ডা হয়েছে, কন্টেনারে ঢেলেও রেখে দিয়েছি, সেইটা পরে দেখাচ্ছি। আর এইদিকে দেখো, আজকে আমি একটু থোড় ছেঁচকি করছি, ভেবেছিলাম একটু মূলো ছেঁচকি করব, তারপর মেনু চেঞ্জ করেছি। আর এই যে এদিকে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আলু সেদ্ধ মেখে নেব। আর বাবান তো আলু সেদ্ধ খায় না, তাই বাবানের জন্য একটা আলু ভেজে রেখে দিয়েছি। ডালটা এদিকে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে নেব। আমরা কিন্তু ডাল একটু দানাই খাই, সেই কারণে কিন্তু একটু দানাই রেখেছি, আমাদের খুব বেশি গলা ডাল ভালো লাগে না। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা আমার হয়নি, আসলে কিভাবে দেখাবো সেটাই মানে বুঝে উঠতে পারছিলাম না। পাবদা মাছ রান্না করছিলাম যখন, তেলটা ছিটকে এসে এমনভাবে আমার গালে লাগে, এই দেখো, বুঝতে পারছো গালটার কি অবস্থা হয়েছে? এই দেখো, এই দেখো পুরো যে তেলের ছিটে এইখানটাতে, তারপর এই যে গলায়, মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল সেদিনকে। তেল ছিটকে পুরো এইভাবে চলে আসে, আমি সঙ্গে সঙ্গে তেলটা মুছলাম, মানে এরকম ড্যাব ড্যাব করেই মুছেছিলাম, যে ডলে দিয়েছি তা নয়, কিন্তু তাতেও দেখো কীরকম হয়ে গেল। বোরোলিন দিয়েছিলাম, তাতেও কিচ্ছু হয়নি, মানে ফোসকা পড়ে গিয়েছিল। দিয়ে সন্ধ্যের দিকটাতে আমার আবার মুখ ভীষণ এরকম মোছার অভ্যাস, মুছতে গিয়ে না ফোসকাটা ফেটে গিয়েছিল, আর তারপরেই এরকম সাদা হয়ে গিয়েছিল। আজকে তো একটু কালো লাগছে, গতকালে তোমাদেরকে দেখাতে পারিনি, ভীষণই মনটা খারাপ লাগছিল যে কেমন লাগছে দেখতে, বাজে লাগছে, ভালো লাগছে না, বুঝেছো? এই দেখো, এই দেখো ক্রিমটা কত সুন্দর সেট হয়ে গেছে। স্নান করে উঠেছি, এবার সমস্ত ক্রিম, ময়শ্চারাইজার সমস্ত কিছুই লাগাতে হবে। আর এই দেখো এখন ক্রিমটাও লাগিয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাই এখনো আসেনি, আমারও খাওয়া দাওয়া হয়নি, একা একা খেতে একেবারেই ভালো লাগে না। তোমাদের দাদা ভাই আসলে একসাথে বসে দুজনে খাই। আর এই যে বাসনগুলো সমস্তই মাজা ঘষার পর ঝুড়িতে রাখাই ছিল, সেগুলো ভাবলাম বসে না থেকে বরঞ্চ এগুলো গুছিয়ে নিই। আজকে এডিটটা এখনো শুরু করিনি, খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে দোতলায় চলে যাব, তারপর ওখানে কম্বলের নিচে শুয়ে শুয়ে অথবা বসে এডিটটা সেরে নেব। কে এসেছে মিঠু? কে? আমাদের বাড়িতে একটা পাখি, দোয়েল পাখি বোধহয় ঢুকেছিল, তাই দেখালো, হ্যাঁ ঢুকে রাত্রে ছিল, হ্যাঁ বেরোতে পারিনি, আর অন্ধকার হয়েছে বলে আমি আর বেরোতে দিইনি, ঘরের মধ্যেই ছিল, ঘরেই ছিল, রাত্রে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল ছোট ঘরটায়, হ্যাঁ ছোট ঘরটায়, বড়টাই। দিয়ে তারপরে আমি জানলাম না থাক, লাইট টাইট অফ করে মাঝরাতে উঠে দেখি করে বসে আছে, সকাল হয়েছে, তারপর সেই বাড়িতে একটা বাচ্চা বিড়াল গুড়গুড় গুড়গুড় করছে, ধরে খেয়ে নেবে, খেয়ে নেয়, আমি তো অন্ধকারে কোথায় যেতে পারবো না, থাক। বাবার চোখ অপারেশন হয়েছে বেশ কিছুদিন হয়েছে, চেক আপও হয়ে গেছে, তো বাবাকে এখন স্নান করতে বলেছে, টুকটাক হাঁটাচলাও করতে বলেছে। আর এই দেখো ঠিক সাইকেল নিয়ে চলে এসেছে আমার বাড়িতে। কেন জানো? আজকে মা খিচুড়ি রান্না করেছিল, আর খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আমার তো ভীষণ প্রিয়, সেই জন্য বাবা আমাকে দিতে এসেছিল। এই বয়সটাতে এসে একটা জিনিস কিন্তু বুঝেছি, পৃথিবীতে যে যতই ভালোবাসুক না কেন, যে যতই থাকুক না কেন, বাবা মায়ের মতো নিঃস্বার্থভাবে ভালো কেউ বাঁচতে পারে না, কেউ না। কারোর মনের মতন যদি না হয়ে উঠতে পারো, অথবা কারোর মনের মতন চাহিদাগুলো যদি পূরণ না করতে পারো, তাহলেই ব্যাস, তুমি আর তার মনের জায়গাটাতে কখনোই থাকতে পারবে না। কিন্তু বাবা মায়েরা অত হিসেব নিকেশ কিছুতেই বোঝে না। বাবা বাড়ি থেকে চা খেয়ে এসেছে বললো, আর চা খেতে চাইলো না, একটু বসে ওই 10 মিনিট মতন, তারপর চলে গেল। আর এই যে এখন আমি চা করে নিচ্ছি, তবে মায়ের জন্য চা নয়, মাকে বিকেলে চাটা দিই না, মাকে বিকেলে হরলিক্স গুলে দিই। আর একদিকে বাবার লিকার চা বসিয়েছি একেবারেই চিনি ছাড়া, আর একদিকে আমাদের চা বসিয়ে নিয়েছি। চায়ের সাথে এরকম চানাচুর খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তোমাদের দাদা ভাইয়ের আবার একটু অভ্যেস রয়েছে চায়ের সাথে চানাচুর খাওয়া। ঘড়িতে এখন রাত প্রায় 8:30।
আর এই যে দুটো ফ্লাক্সি ধুয়ে নিয়েছিলাম, আর এখন এগুলোর মধ্যে গরম জল দিয়ে নিচ্ছি। একটা ছোট ফ্লাক্স, সেটা বাবা মায়ের জন্য গরম জল করে রাখলাম, আর বড় ফ্লাক্সটাতে আমাদের 3 জনের হয়ে যাবে। অবশ্য আমি সেরকম একটা গরম জল খাই না, তবে তোমাদের দাদা ভাইকে কিন্তু আর বাবানকে গরম জলটা অবশ্যই মিশিয়ে দিই। আজকে রাত্রে আবারও বেগুন ভাজা। সকালবেলায় বাবানের বেগুন ভাজা এত ভালো লেগেছে, রাত্রে বারবার করে বলে দিয়েছে রুটির সাথে বেগুন ভাজা তার চাই। মা বাবার জন্য তো দুধ প্রতিদিনের জন্যই নেওয়া হয়ে থাকে, তো ওনারা তো ওই দিয়েই খাবেন। তো আমাদের জন্য এখানে বেগুন ভাজা আর আলু ভাজা, তার সাথে রুটি। এই শীতের দিকটাতে না রাত্রেবেলায় আমাদের কিন্তু রুটি খাওয়াটাই বেশি হয়। যেদিনকে মাছ হয় সেদিনটাতেই শুধুমাত্র ভাত করি, বাকি সবগুলো দিনই কিন্তু রাত্রে আমাদের রুটিই খাওয়া হচ্ছে। আর এই যে আমার একটা ম্যানিয়া আছে জানো তো, এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাসের ওপরে যখন এইরকম ভাজাভুজিগুলো করি আর তেল চারিদিকে ছিটকোয়, আমার বড্ড বিরক্ত লাগে। তখনই সঙ্গে সঙ্গে একটা কাপড় দিয়ে মুছে নেওয়া যায়। আর এই কাজটা করতে গিয়ে কতবার যে হাতে ছ্যাঁকা খেয়েছি তার কোনো ইয়ত্তা নেই। এই যে রাতের খাবার একেবারে রেডি হয়ে গেছে। ঠাকুরকে আজকে পাটালি গুড় এই প্রথম দেওয়া হয়েছিল, আর তারপর প্রসাদ হিসেবে আমরাও গ্রহণ করছি। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।